গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজের বায়োলজি ফার্স্ট পেপার অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজির প্রভাষক। আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপার থেকে কোষ এবং এর গঠন সম্পর্কিত কিছু তথ্য জানব। লাস্ট ক্লাসে আমরা কোষের সংজ্ঞা, কোষ তত্ত্ব এবং কোষের কিছু প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। তো আজকে সেগুলো আবার পুনরাবৃত্তিও কিছু পাবে এবং নতুন কিছু তথ্য জানবে তোমরা। তো চলো শুরু করি। লাস্ট ক্লাসে আমরা কোষ সম্পর্কে একটি একক সংজ্ঞা জেনেছিলাম। কোষ হচ্ছে মূলত জীবদেহের গাঠনিক এবং কার্যিক একক। তো বিজ্ঞানী লোয়ি এবং সিকেভিস দুইজন মিলে কোষ সম্পর্কে একটি আলাদা সংজ্ঞা দিয়েছেন। তাদের মতে কোষ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীব কার্যকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। মূলত তাদের সংজ্ঞাটা কেন লিখেছি, অনেকগুলো তথ্য এখানে রয়েছে। প্রথম যেই তথ্যটা রয়েছে সেই তথ্যটা হচ্ছে কোষ হচ্ছে একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ কোষের চারিদিকে একটা আবরণ থাকে, সেই আবরণটা হচ্ছে বৈষম্যভেদ্য ঝিল্লি। আমরা যদি ঝিল্লি কাকে বলে বা ঝিল্লি কয় ধরনের সেটা সম্পর্কে জানতে চাই, তাহলে মূলত 3 ধরনের ঝিল্লি থাকে। একটা হচ্ছে এক ধরনের ঝিল্লি যেটার মাঝখান দিয়ে হচ্ছে ছিদ্র থাকে, অর্থাৎ চাইলেই কোনো দ্রব্য সেখান দিয়ে পাস করতে পারে, অর্থাৎ গমন করতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে ভেদ্য ঝিল্লি। আরেক ধরনের ঝিল্লি আছে যেটা নির্দিষ্ট কিছু দ্রব্যকে প্রবেশ করতে দেয়, কিছু দ্রব্যকে প্রবেশ করতে দেয় না। এই ধরনের ঝিল্লিকে বলা হয় বৈষম্যভেদ্য ঝিল্লি। অর্থাৎ একটা দ্রবণে দ্রব এবং দ্রাবক অথবা অনেক ধরনের পদার্থ থাকতে পারে, সেখানে কিছু পদার্থকে সে যেতে দিবে, কিছু পদার্থকে সে বাধা দিবে। এই ধরনের ঝিল্লিকে বলা হয় বৈষম্যভেদ্য ঝিল্লি। আরেক ধরনের ঝিল্লি আছে যা কোনো দ্রব্যকেই যেতে দেয় না, অর্থাৎ প্রত্যেকটা দ্রব্যকেই সে ফেরত পাঠায়, এটাকে বলা হয় ভেদ্য ঝিল্লি। তো কোষ মূলত হচ্ছে এই যে বৈষম্যভেদ্য ঝিল্লি, এই বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে আবদ্ধ থাকে বা সীমাবদ্ধ থাকে। সেকেন্ড তথ্যটা হচ্ছে এটা জীবের কার্যকলাপের একক, অর্থাৎ জীব যত ধরনের কাজ করে সবগুলো কাজেরই সে হচ্ছে একক হিসেবে ভূমিকা পালন করে। এছাড়া আরেকটি বৈশিষ্ট্য এখানে এসেছে, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। অর্থাৎ যে কোনো একটা কোষ তার পূর্ববর্তী আরেকটা কোষ থেকেই সৃষ্ট হবে, যা কিনা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। অর্থাৎ প্রত্যেকটা কোষই নতুন কোষ উৎপাদনে বা নতুন কোষ গঠন করতে সহায়তা করে থাকে। এই কারণেই বিজ্ঞানী লোয়ি এবং সিকেভিজের কোষের যে সংজ্ঞা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটি সংজ্ঞা এবং তথ্যবহুল একটা সংজ্ঞা, যে কোষ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীব কার্যকলাপের একক, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। চলো কোষের যে প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো সম্পর্কে আজকে একটু বিস্তারিত জানি। কোষের বিভিন্নভাবে বিভিন্ন কোষকে ভাগ করা যায়। তো শরীরবৃত্তীয় যেই কাজ, অর্থাৎ শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে মূলত 2টা ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে দেহকোষ, আরেকটি হচ্ছে জনন কোষ। দেহকোষ বলতে আমরা বুঝি মূলত দেহ গঠনকারী কোষ। দেহ গঠনকারী কোষ বলতে আমরা বলতে পারি আমাদের শরীরের, আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গই এক একটা কোষ দ্বারা গঠিত। এই যেই কোষ, এগুলোকে মূলত দেহকোষ বলে। উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক একই রকম
এরা মূলত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দ্বারা গঠিত। প্রত্যেকটা কোষই উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা সবগুলো দেহকোষেরই উদাহরণ। এছাড়া দ্বিতীয় যেই প্রকার শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে ধরা হয়েছে অর্থাৎ জনন কোষ, সেটা দুই ধরনের। এটাকে গ্যামেটও বলা হয়। এক নাম্বার হচ্ছে শুক্রাণু অর্থাৎ পুং গ্যামেট, দুই নাম্বার হচ্ছে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের মূলত জননাঙ্গে মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় হ্যাপ্লয়েড এক ধরনের কোষ, যা কিনা জনন কোষ হিসেবে পরিচিত। উদাহরণস্বরূপই এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর কথা বলা হয়েছে। জনন কোষ বা গ্যামেটটা সবসময়ই হ্যাপ্লয়েড, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ দেহকোষটা সবসময়ই হচ্ছে ডিপ্লয়েড, আর জনন কোষ অলওয়েজ হচ্ছে হ্যাপ্লয়েড। এরপরে দেখো, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদিকেন্দ্রিক কোষ বা আদি কোষ, দুই নাম্বার হচ্ছে প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। আদিকেন্দ্রিক কোষ বা আদি কোষ, এটা আসলে নাম থেকে বোঝা যাচ্ছে একটা কোষের যদি একটা কোষ হয়, কোষের কেন্দ্রটা যদি সুগঠিত না হয়, অর্থাৎ কেন্দ্রটাকে যদি আমি আইডেন্টিফাই ঠিকভাবে না করতে পারি, অর্থাৎ কেন্দ্রে থাকার কথা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা যদি সুগঠিত না হয়, তাহলে সেই ধরনের কোষটাকে বলা হয় আদিকেন্দ্রিক কোষ বা আদি কোষ। মূলত নিউক্লিয়াসটা যদি আবরণ বেষ্টিত না থাকে, অর্থাৎ মেমব্রেন দ্বারা আবদ্ধ না থাকে, অথবা নিউক্লিয়াস ছাড়া অন্যান্য অঙ্গাণুগুলোও যদি আবরণ দ্বারা আবৃত না থাকে, তখন আমি কোষের ভেতরে কোথায় কি আছে এটা আমি আইডেন্টিফাই করতে পারি না বা নোটিস করা যায় না। এই কারণে এগুলোকে বলা হয় আদি কোষ। তো কোষে মূলত নন হিস্টোন প্রোটিনযুক্ত একটিমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। এদের ক্ষেত্রে দেখা যায় এরকম একটা বৃত্তাকার ডিএনএ থাকে এটার ভেতরে, যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে, এবং আদি কোষে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এরা বিভাজিত হয়। আদি কোষ দ্বারা গঠিত জীব মূলত আদিকোষী জীব নামে পরিচিত বা প্রোক্যারিওটস নামে পরিচিত। উদাহরণস্বরূপ আমরা জানি যে ব্যাকটেরিয়া সেল, তারপর হচ্ছে মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া, যা তোমরা পূর্ববর্তী ক্লাসে দেখে এসেছো, সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি। এছাড়া মনেরা রাজ্যের অন্যান্য যে 5 কিংডম ক্লাসিফিকেশনের মনেরা কিংডম জেনেছিলাম আমরা, সেটার ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে এই আদিকেন্দ্রিক কোষ দ্বারা গঠিত। এরপর আসি, চলো, প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ, এটা মূলত এর ভেতরে যে নিউক্লিয়াসটা থাকবে সেই নিউক্লিয়াসটা সুগঠিত থাকে। এই কারণে এই কোষের ভেতরে যে নিউক্লিয়াস বা কেন্দ্র, এটাকে সুগঠিত বা আইডেন্টিফাই করা যায়। এছাড়াও এর ভেতরে অনেক যে অঙ্গাণুগুলো, সেই অঙ্গাণুগুলো হচ্ছে বিভিন্ন আবরণ দ্বারা আবৃত থাকে অথবা হচ্ছে সুনির্দিষ্ট করে বলা যায়। এই কারণে এটাকে বলা হয় প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। এদের ক্ষেত্রে প্রকৃত কোষের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো লম্বা এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে বেষ্টিত থাকে। অর্থাৎ আমি এই নিউক্লিয়াসটাকে যদি বড় করি, তাহলে এটার ভেতরে নিউক্লিওলাস থাকে, এখানে অসংখ্য ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমগুলা হচ্ছে দুইটা প্রান্ত বিশিষ্ট। একটা প্রান্ত হচ্ছে নিউক্লিওপ্লাজমের মধ্যে হচ্ছে সন্নিবিষ্ট থাকে, আর পুরোটাই হচ্ছে নিউক্লিওলাসের মধ্যে বিন্যস্ত থাকে এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে সাজানো থাকে। তো মূলত এই প্রকৃত কোষ মধ্যে রাইবোজোম 80S বা ডিএনএ সূত্রাকার এবং একাধিক ক্রোমোজোমের উপস্থিতি দেখা যায়। এই কোষটা দুইভাবেই, মাইটোসিস, মিওসিস, দুইভাবেই কোষ বিভাজন হয়।
প্রকৃত কোষ দ্বারা যেই গঠিত জীব তাদেরকে ইউক্যারিওটস বা প্রকৃত কোষী জীব বলা হয়ে থাকে। উন্নত শ্রেণীর অধিকাংশ জীবই মূলত হচ্ছে প্রকৃত কোষী জীব বা প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব। চলো একটু দেখি প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে কি কি পার্থক্য খুবই প্রধানভাবে দেখা যায়। আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে প্রথম পার্থক্যটাই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আদি কোষে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না, তাই এটাকে সুকেন্দ্রিক বলা যায় না, অর্থাৎ এটার কেন্দ্রটা সুনির্দিষ্ট থাকে না, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে সেই কেন্দ্রটা সুগঠিত। অর্থাৎ নিউক্লিয়াসটা যদি আমি গঠন চিন্তা করি, সুগঠিত নিউক্লিয়াস আদি কোষে থাকে না, কিন্তু প্রকৃত কোষে থাকে। ডিএনএ দেখা যায় যে আদি কোষের ক্ষেত্রে বৃত্তাকার আর এটা হচ্ছে সূত্রাকার। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, অসংখ্য অঙ্গাণু থাকে, আমরা একটু পরেই জানব। তার মধ্যে শুধুমাত্র রাইবোজোমটা হচ্ছে এই আদি কোষে বিদ্যমান, কিন্তু প্রকৃত কোষে রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণুই থাকে। রাইবোজোমের গঠনেও কিছু পার্থক্য দেখা যায়। শুধুমাত্র রাইবোজোম যেহেতু থাকে, রাইবোজোমের দুইটা ইউনিট দিয়ে একটা রাইবোজোম গঠিত হয় আদি কোষের ক্ষেত্রে। একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S, মিলে হচ্ছে 70S। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে এই সাব ইউনিটগুলা দেখা যায় 60S আর 40S মিলে 80S ইউনিট সাব ইউনিটের রাইবোজোম দেখা যায়। তবে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এদের আবার 70S রাইবোজোম ইউনিট দেখা যায়। কোষ বিভাজনে বিশাল একটা পার্থক্য আমরা দেখতে পেয়েছি বর্ণনাতেই। আদি কোষে কোষ বিভাজনটা হয় হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর প্রকৃত কোষে সেটা মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। আদি কোষের ক্ষেত্রে শ্বসনটা হয় হচ্ছে অবাধ শ্বসন, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি ছাড়াই শ্বসন হয়। আর প্রকৃত কোষে সেই শ্বসনটা হয় অক্সিজেনের উপস্থিতিতে, অর্থাৎ সবাত শ্বসন ঘটে থাকে। এই ছিল আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে কিছু প্রধান পার্থক্য। আশা করি বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা কোষের যে প্রকৃত কোষকে আরও দুইটা ভাগে ভাগ করা যায়, দুই ধরনের জীব এর ভিত্তিতে। আমরা মূলত জানি জীব সম্প্রদায় দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ কোষ নিয়ে গঠিত হয় সেই উদ্ভিদ, আর প্রাণী কোষ নিয়েই গঠিত হয় একটি প্রাণী। তো এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে অনেকগুলোই গঠনগত পার্থক্য আছে। আমরা যেহেতু জীববিজ্ঞান প্রথম পত্র পড়ছি, তো উদ্ভিদ কোষ নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। কিছু পার্থক্য দেখা যাবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। চলো আমরা উদ্ভিদ কোষ নিয়ে বিস্তারিত জানি। উদ্ভিদ কোষ, একটি আদর্শ উদ্ভিদ কোষের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষে মূলত দুই ধরনের পদার্থ দেখা যায়। একটা হচ্ছে জড়বস্তু আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু। মূলত যে কোনো জীবন, অর্থাৎ জীবনের মূল ভিত্তিকেই বলা হয় এই প্রোটোপ্লাজম, যা তিনটা ভাগে ভাগ করা যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে: কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। অপরদিকে জড় পদার্থ বা বস্তু যেগুলো, সেখানে দুইটা ভাগে ভাগ করা যায়: কোষ প্রাচীর, মোস্ট ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে কোষস্থ নির্জীব বস্তুসমূহ। তো কোষ প্রাচীর এটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় না, উদ্ভিদ কোষেই একমাত্র কোষ প্রাচীর থাকে। তো এটা খুবই আইডেন্টিফাই করার জন্য, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ আইডেন্টিফাই করার জন্য একটা পিক পয়েন্ট, যা কিনা উপস্থিতির ভিত্তিতেই আমরা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষকে সহজেই আলাদা করতে পারি।
তো চলো দেখি নির্জীব যে বস্তুগুলো সেগুলোর মধ্যে অনেক ধরনের বস্তুই থাকে। তার মধ্যে সঞ্চিত পদার্থ থাকে, নিঃসৃত পদার্থ থাকে, বজ্র পদার্থ থাকে, অসংখ্য পদার্থ থাকে জড় বস্তু হিসেবে। প্রথমেই দেখো সঞ্চিত পদার্থ হিসেবে উদ্ভিদের কোষে কি কি থাকে। মূলত আমরা শর্করা, আমিষ, স্নেহ 3 ধরনের খাবার খেয়ে থাকি। উদ্ভিদদেরও ঠিক একই রকম খাবারের প্রয়োজন হয়, তারাও সেই খাবার থেকে পুষ্টি গ্রহণ করে সেটা কিছু পরিমাণে কাজে লাগায়, কিছু পরিমাণে সঞ্চয় করে রাখে। তো একটা আদর্শ উদ্ভিদ কোষেও দেখা যায় 3 ধরনের সঞ্চিত পদার্থ: কার্বোহাইড্রেট, প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড। এছাড়া নিঃসৃত পদার্থ থাকে কিছু, যা কিনা উদ্ভিদের যেই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করতে সহায়তা করে। সেই পদার্থগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন, এছাড়া পিগমেন্ট, এছাড়া বহিঃক্ষরা গ্রন্থি নিঃসৃত এনজাইম এবং কিছু পরিমাণে নেকটার। এছাড়াও আরও কিছু সলিড, সেমি সলিড বা লিকুইড পদার্থ সে নিঃসৃত করে। এছাড়া উদ্ভিদ কর্তৃক যে নির্জীব জড়বস্তু তার মধ্যে অন্যতম হচ্ছে বজ্র পদার্থ। এই বজ্র পদার্থ প্রচুর পরিমাণে থাকে, যা পরবর্তীতে হচ্ছে কেউ কেউ হয়তো বা সেটা ইউজফুল হিসেবেও করা যায়, ইউজও করা যায়, আবার অনেক ক্ষেত্রে সেটা বজ্র হিসেবে থাকে, সেটা কখনো মাটির সার হিসেবেও, সবুজ সার হিসেবেও ব্যবহৃত হয়। তো দেখি ম্যাক্সিমামই আমরা দেখি যে কি ইউজফুল না আনইউজফুল কিনা সেটা দেখি। প্রথমেই আছে হচ্ছে রেজিন, 2 নাম্বার হচ্ছে ট্যানিন, এরপর হচ্ছে ঘাম বা আঠা, এরপর হচ্ছে ল্যাটেক্স, এরপর হচ্ছে অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদায়ী কিছু পরিমাণে তেল থাকে এবং খনিজ পদার্থ। দেখো ম্যাক্সিমাম যেই কোষস্থ নির্জীব বস্তুগুলো বজ্র পদার্থ হিসেবে যেটা বের করে দেয় ম্যাক্সিমামই হচ্ছে প্রয়োজনীয়। আমরা কিন্তু প্রাণীরা কিন্তু সেগুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ উদ্ভিদের এমন কিছু পার্ট নেই যা আমরা ব্যবহার করি না। এই কারণেই উদ্ভিদের উপর আমরা ওতপ্রোতভাবেই নির্ভরশীল। তো আমরা চেষ্টা করব উদ্ভিদ বেশি পরিমাণে গাছ লাগাতে এবং যাতে হচ্ছে আমাদের প্রয়োজনীয় চাহিদাটা পূরণ হয়। গাছ কাটার চাইতে গাছ লাগানোর পরিমাণটা যাতে আমাদের বেশি থাকে অলওয়েজ। তো চলো একটা আদর্শ উদ্ভিদ কোষের যেই সজীব বস্তু প্রোটোপ্লাজম সেগুলোতে কি কি থাকে আগে নামগুলো জানি, তারপর আমরা ছবিতে দেখব, পরবর্তীতে আমরা ছবিটা দেখব। কোষঝিল্লির মধ্যে মূলত হচ্ছে সাইটোসল থাকে বা কোষ মাতৃকা, যার মধ্যে অন্যান্য সকল কোষ অঙ্গাণুগুলা বিদ্যমান থাকে বা ভেসে থাকে। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস মূলত এই যেই কোষঝিল্লির যেটা কোষঝিল্লি তো কোষের পুরো বাহিরের আবরণ, কোষঝিল্লি হচ্ছে কোষের টোটাল বাহিরের যে আবরণ সেটাকেই কোষঝিল্লি বলে। সাইটোপ্লাজম মূলত হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইটোমাতৃকা বা সাইটোসল, আর একটা হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো কোষীয় অঙ্গাণুগুলো যেই তরল বা সেমি সলিড বা সেমি লিকুইড সাবস্টেন্স বা পদার্থগুলোর মধ্যে ভেসে থাকে সেটাকে হচ্ছে সাইটোমাতৃকা বা সাইটোসল বলে। আর কোষীয় অঙ্গাণুগুলো যা কিনা খুবই ইম্পর্ট্যান্ট, মুখস্থ রাখা প্রয়োজন, পরবর্তীতে এটার বিস্তারিত আমরা জানবো। তো এগুলো হচ্ছে প্লাস্টিড, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ER সংক্ষেপে বলি আমরা, তারপর হচ্ছে রাইবোজোম, তারপর হচ্ছে গলজি বডি, তারপর হচ্ছে লাইসোজোম, তারপর হচ্ছে সেন্ট্রোসোম, তারপর হচ্ছে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন, এরপর হচ্ছে পারক্সিজম, এরপর হচ্ছে গ্লাইঅক্সিজম, এরপর হচ্ছে কোষ গহ্বর। সবার লাস্টে যেই কোষ গহ্বরটা আছে এটাই হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় আকারে থাকে, যা কিনা আমরা একটা উদ্ভিদ কোষ যদি ধরি তাহলে মাইক্রোস্কোপের নিচে যখন নেব তখন সেটা খুব সহজেই এই কোষ গহ্বরটাই সবচেয়ে বড় আকারে দেখা যায়। আমরা গাছের গুঁড়ি যদি দেখি মধ্য বরাবর কেটে সেখানে দেখা যায় বিশাল বড় একটা মাঝ বরাবর গোল, যা কিনা খুব সহজেই আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ কোষ এর মাঝে সবচেয়ে বড় যে কোষীয় অঙ্গাণু সেটাই হচ্ছে এই কোষ গহ্বর।
তো এরপরে আরেকটা যেই কোষের যেই একেবারে কেন্দ্রে থাকার কথা বা কোষের সকল ধরনের জৈবিক রাসায়নিক সকল কাজকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রে থেকে, সেই নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আমরা জানব। নিউক্লিয়াসে মূলত 4টা পার্ট থাকে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যা কিনা নিউক্লিয়াসটাকে আবৃত করে রাখে। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, যা কিনা নিউক্লিয়াসের ভেতরের যেই ক্রোমোজোম বা নিউক্লিওলাস সেটাকে ক্যারি করে বা ধারণ করে রাখে। এরপর হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম, যা কিনা যার একটা প্রান্ত এই নিউক্লিওলাস নামক সবচাইতে আইডেন্টিফাই কেন্দ্রে, নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থিত, এটার সাথে সংযুক্ত থাকে। তো এই ছিল আদর্শ উদ্ভিদ কোষের ফ্লোচার্টের মাধ্যমে বা একটা ছকের মাধ্যমে বিভিন্ন যেই একটা আদর্শ উদ্ভিদ কোষে থাকে তার সেগুলোর নাম সম্পর্কে আমরা পরিচিত হলাম। চলো আমরা ছবিতে সেটা বিস্তারিত দেখি। এই হচ্ছে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে বা অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটি আদর্শ উদ্ভিদ কোষের দ্বিমাত্রিক গঠন বা চিহ্নিত চিত্র। দেখো, সবচাইতে বাহিরে আমরা জড়বস্তু হিসেবে যেটা জানতাম যে কোষ প্রাচীর, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই আছে, প্রাণী কোষে নেই, সেই কোষ প্রাচীরটাই এখানে দেখানো হয়েছে সবার বাহিরে। অর্থাৎ এখানে দেখো এই যে আইডেন্টিফাই করা হয়েছে, যা কিনা যার মাঝে মাঝে এরকম কূপ দেখা যায় এবং বিভিন্ন রন্ধ্রও দেখা যায়, অর্থাৎ আন্তঃকোষীয় ফাঁক যেটাকে বলা হয়। আবার দেখা যায় যে এটাকে যেই বাহিরের আবরণ বা কোষ প্রাচীর, এর পরে এই একটা কোষ প্রাচীরের ভেতরে কোষ ঝিল্লিটা, সেটা আবার হচ্ছে 2টা লেয়ার দিয়ে গঠিত, অর্থাৎ কোষ প্রাচীর ছাড়াও এটার মধ্যে কোষ ঝিল্লি বিদ্যমান। আমি প্রথম একটা যেই প্রোটোপ্লাজমের মধ্যে সবচাইতে আইডেন্টিফাই করা যায় যেটার কথা বলেছিলাম, যে বিশাল বড় একটা গহ্বর আইডেন্টিফাই করা যায়। দেখো গহ্বরটা, এটাই হচ্ছে কোষ গহ্বর। এরপরে কোষ গহ্বরের 4 সাইডে অসংখ্য কোষীয় অঙ্গাণু থাকে, যার মধ্যে ক্লোরোপ্লাস্ট খুবই ইম্পর্ট্যান্ট, যার সাহায্যে উদ্ভিদ খাবার তৈরি করতে পারে। এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই ক্লোরোফিল থাকে, যার কারণে উদ্ভিদকে সবুজ দেখায়। এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই উদ্ভিদের খাবার তৈরির সকল ধরনের কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে। এছাড়া মাইটোকন্ড্রিয়া বা কোষের পাওয়ার হাউস যাকে বলে, সেই মাইটোকন্ড্রিয়াটাও কিন্তু এখানে রয়েছে। মাইটোকন্ড্রিয়া মূলত হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটাতেই মূলত উদ্ভিদের সকল ধরনের শ্বসন, অর্থাৎ রেসপিরেশন, ইন্টারসেলুলার রেসপিরেশন, এছাড়া শক্তি উৎপাদনের সমস্ত কার্যাবলী প্রক্রিয়াগুলোই এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে, যার কারণে এটাকে পাওয়ার হাউস বলা হয়। প্রথমেই বলেছিলাম যে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে 2টা লেয়ার থাকে। দেখো এখানে 2টা লেয়ারই আছে। এছাড়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো এখানে যেটাকে আমরা বলি, এটা মসৃণ এবং অমসৃণ 2টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা থাকে। এই যে দেখো, রাইবোজোম কিন্তু মুক্ত অবস্থায়ও থাকে, একেবারে যে সব সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকবে এরকম কিছু না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন রাইবোজোমটা সংযুক্ত থাকে তখন সেটাকে বলা হয় অমসৃণ, আর যখন থাকে না তখন সেটাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। তো রাইবোজোমগুলো নর্মালি মুক্ত অবস্থায় নানান জায়গায় থাকে। রাইবোজোমের প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, অর্থাৎ উদ্ভিদ কোষের ভেতরে কোনো প্রোটিন প্রয়োজন পড়লে সেই প্রোটিনটা সে হচ্ছে সাপ্লাই দিয়ে থাকে। এছাড়া আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট আছে, যেটার নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি করে? লাইসোজোম মূলত হচ্ছে উদ্ভিদ কোষের ভেতরে যদি কোনো বজ্র পদার্থ আসে বা কোনো খাবার দ্রব্য আসে, সেটাকে অনেক সময় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে খেয়ে ফেলে, কখনো কখনো সে প্রোটিন সংশ্লেষণেও সহায়তা করে। এছাড়া কিছু মাইক্রোটিউবুলস থাকে, যেটা হচ্ছে টিউবুলার। এই যে এখানে দেখো মাইক্রোটিউবুলস আছে, এখানে ওই যে মাইক্রোটিউবুলস আছে কিছু পরিমাণে। এগুলো মূলত হচ্ছে কোষের ভেতরে যে বিভিন্ন চলাচল বা তথ্য
আদান প্রদান বা কোনো পুষ্টি আদান প্রদানের প্রয়োজন পড়লে সেই সহায়তাটা করে থাকে। এছাড়া গলজি বডি এটাও আরেকটা প্রোটিন সংশ্লেষণের সহায়তা করে বা রাইবোজোম উৎপাদনেও সহায়তা করে, বা কোষের ভেতরে কোনো অঙ্গাণু ড্যামেজ হলে সেখানে সহায়তা করে সেই অঙ্গাণুটাকে রিপেয়ার করার জন্য। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোষীয় অঙ্গাণু। এগুলো ছাড়া সবচাইতে ইম্পর্ট্যান্ট যে কোষীয় অঙ্গাণু, যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাই মূলত কোষের সমস্ত কাজ গঠনগত এবং কার্যগত একক হিসেবে সে সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। নিউক্লিয়াসের মূলত হচ্ছে 4টা পার্ট পড়েছিলাম আমরা কিছুক্ষণ আগেই। তো 4টা পার্টের মধ্যে দেখো প্রথমেই আছে হচ্ছে নিউক্লিওলাস। একটু কালারিং চেঞ্জ করে নিই। দেখো নিউক্লিওলাসটা হচ্ছে পুরা কেন্দ্রে অবস্থিত। এই যে দেখো নিউক্লিওলাসটা একেবারে কেন্দ্রে অবস্থিত, যার থেকেই পরবর্তীতে দেখা যায় যে ক্রোমাটিন তন্তুগুলো অর্থাৎ ক্রোমোজোমগুলো 4 সাইডে এভাবে ছড়িয়ে গেছে সুতার মতন। এই ক্রোমাটিন তন্তুগুলো এবং নিউক্লিওলাসটা মূলত হচ্ছে যে জেলি সদৃশ পদার্থের মধ্যে ভেসে আছে, সেইটার নামই হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং এগুলো সব মিলে এগুলোকে যে আবৃত করে রেখেছে যেই আবরণটা, সেটার নামই হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি। এই নিউক্লিয়ার ঝিল্লিগুলোর মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে, যার নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই হচ্ছে কোষের মূলত গঠন, একটি আদর্শ উদ্ভিদ কোষের। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ এবং উদ্ভিদ কোষ এবং কোষের বিভিন্ন গঠন এবং বিভিন্ন গঠনের প্রাথমিক যেই কাজগুলো সেগুলো সম্পর্কে আমি চেষ্টা করেছি তোমাদের বিস্তারিতভাবে বলার জন্য। এবং যদি না বুঝে থাকো কোনো কোশ্চেন বা কোনো পড়া যদি থাকে, কোনো কোশ্চেন যদি থাকে, অবশ্যই তোমরা কোশ্চেন করবে। না বুঝলে সেটাও আমাকে জানাবে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে থাকলে আমি খুশি হব। অবশ্যই রোল এবং নামটা লিখে দিবে যাতে আমি বুঝতে পারি তোমরা ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনেছ। তো এই ছিল আজকের ক্লাসে। সবাই ধৈর্য সহকারে যারা শুনেছ সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আরও বিস্তারিত আমরা জানবো কোষের গঠন সম্পর্কে। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।